আসসালামু আলাইকুম বন্ধুরা। ডেমন স্লেয়ার এই নামটার সাথে জাপানিজ অ্যানিমে লাভারদের অনেকেই পরিচিত থাকতে পারেন, কারণ এটা জাপানের অনেক ফেমাস একটা টিভি সিরিজ, যেটা সিজন ওয়ানের সিকুয়াল হিসেবে একটা মুভি তৈরি করা হয়েছে। যে মুভিটা আজকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা এই মুভির প্রধান চরিত্রের সাথে একটু পরিচিত হয়ে নিই। এই গল্পের প্রধান চরিত্রের নাম হলো তানজিরো। তার সাথে আমরা আরো ৩-৪ জনকে দেখতে পাবো, যাদের মধ্যে বিশেষ হলো জিনেদো, ইনসুকু এবং রেনগোকু। ইনসুকু হচ্ছে একজন দানব, যদিও সে আগে একজন মানুষ হিসেবেই ছিল। এই সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। তো রেনগোকু মূলত মুগান নামে একটা রহস্যময় ট্রেনের কাছে একটা মিশনে যাচ্ছে, কারণ সেই মুগান ট্রেনে নাকি কিছুদিন যাবৎ ঘুমের মধ্যেই মানুষ গায়েব হয়ে যাচ্ছে। ওদের ধারণা হয়তো সেই ট্রেনটাতে কোনো ডেমন হামলা করছে। তো চলুন এবার আসল কাহিনীটার বিস্তারিত শুনে আসি। মুভির শুরুতে আমাদের ডেমন স্লেয়ার কর্পের মাস্টারকে দেখানো হয়। এই মুহূর্তে সে সকল ডেমন স্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। সে এখন কিছু ডেমন স্লেয়ারদের কবরস্থানে এসেছে, যারা আগেই মৃত্যুবরণ করেছিল। মাস্টারের শরীরও তেমন ভালো ছিল না। এজন্য তিনি বলে যে কিছুদিন পর হয়তো আমাকেও এদের মাঝে সমাদৃত করা হবে। এরপর দৃশ্য পাল্টে যায়, আর আমরা তিনজিরো, জেনসি এবং ইউনসুক নামে তিনজন প্রধান চরিত্রকে একটা ট্রেনের সামনে যেতে দেখতে পাই। ইনসুক জীবনে প্রথমবার ট্রেন দেখছিল। সে ট্রেন দেখে বলে যে, আরে এটা তো একটা দানব, এরা সবাইকে খেয়ে ফেলবে। তাই জেনসু ট্রেন সম্পর্কে সবকিছু তাকে বোঝানোর চেষ্টা করে। আর শেষমেশ সেই তিনজন পুলিশকে এড়িয়ে মুগান নামে সেই ট্রেনে উঠে পড়ে যায়। এরপর তারা তিনজন মিলে ট্রেনের মধ্যে থাকা তাদের আরেকজন বন্ধু রেনগুকুর কাছে পৌঁছে যায়। দেখে যে সে গলা পর্যন্ত খাবার খাচ্ছে। রেনগুকু তানজিরোকে দেখেই চিনে ফেলে। তানজিরো তখন তার বাকি বন্ধুদের নাম জানায় আর বলে যে, আমরা সবাই তোমাকে সাহায্য করতে এসেছি। তানজিরো রেনগুকুর পাশে বসে এবং সুযোগ পেয়ে তার বাবার হিনকামি কাগুয়া নামে এক ধরনের ডান্স সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। রেনগুকু তখন বলে যে হিনকামি সম্পর্কে আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। যা শুনে তানজিরো কিছুটা হতাশ হয়ে পড়ে। এরপর রেনগুকু নিজের পাওয়া তথা ব্রিদিং টেকনিক সম্পর্কে তাদেরকে বলতে থাকে, যেখানে সে বলে যে আগুন, পানি, বাতাস, পাথর আর বর্জ্য, এই পাঁচটাই হচ্ছে মৌলিক ব্রিদিং টেকনিক। বাকি সকল ব্রিদিং স্টাইল এই পাঁচটি থেকে উৎপন্ন হচ্ছে। এরপর রেনগুকু তানজিরোর কাছ থেকে জানতে চায় যে তোমার তলোয়ারের রং কি। তানজিরো বলে যে আমার তলোয়ারের রং হচ্ছে কালো। এই কথা শুনে রেনগুকু হেসে ওঠে আর বলে যে এই রঙের কোনো তলোয়ারধারীকে আমি আজ পর্যন্ত হাসিরা হতে দেখিনি। এখানে হাসিরা হলো ডেমন স্লেয়ারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কিন্তু সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি নিজে তোমাকে ট্রেন করব। তবে তানজিরো এখন এই সব কিছুতে তেমন একটা আগ্রহ ছিল না। সে বাস মনে মনে ভাবছিল যে রেনগুকু আসলে একজন ভালো মানুষ। অন্যদিকে ইসুক ট্রেনের বাইরে দিকে ছুটে যাওয়ার কথা বলে, যেন সে ট্রেনের সাথে রেস করতে পারে। কিন্তু জেনসু তাকে ধরে রাখে। তখন রেনগুকু সবাইকে সতর্ক করে বলে যে তোমাদের সাবধানে থাকতে হবে, ডেমনরা যে কোনো সময় হাজির হতে পারে। এই কথা শুনে জেনসু তো মাথা ঘুরে যায়। সে বেচারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল যে এই ট্রেনটাই হয়তো ডেমনের কাছে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে ডেমনরাই এই ট্রেনে আসতে চলেছে। তো এটা ভেবেই সে ভয় পেয়ে যায় এবং ভাবে যে আর আমার এখানে আসাই উচিত হয়নি। রেনগুকু তখন জানায় যে খুবই অল্প সময়ের মধ্যে এই ট্রেনের থেকে প্রায় 40 জন মানুষ নিখোঁজ হয়ে গেছে। আমরা অনেকেই তলোয়ার বাস পাঠিয়েছিলাম, কিন্তু তারাও আর কখনো ফিরে আসেনি। আর সেই কারণে আমি নিজে এখানে এসেছি। এসব কিছুর পরে একজন টিকিট চেকার এসে টিকিট কাটতে শুরু করে দেয়। তারা চেহারা দেখেই খুবই অদ্ভুত লাগছিল। সে রেনগুকু এবং বাকিদের টিকিট কেটে সামনে চলে যায়, আর ঠিক তখনই একটা বিশাল ডেমন সেখানে এসে হাজির হয়। রেনগুকু তার ফ্লেম ব্রিথিং এবং ফাস্ট টার্ম ব্যবহার করে, এটা ছিল তার বিশেষ তলোয়ার। এটা মূলত ডেমনদেরকে মারার জন্যই তৈরি। এই তলোয়ারে রয়েছে 6টা ভয়ঙ্কর শক্তি, যাকে বলা হয় ফ্লেম ব্রিদিং টোটাল 6টা ফর্ম। প্রত্যেকটা ফর্ম আগুনের মতো তীব্র, ধ্বংসাত্মক এবং একটার পর একটা ডেমনদেরকে ছারখার করে দেবার জন্য যথেষ্ট। তো যাই হোক, রেনগুকু এক আঘাতে সেই ডেমনের গলা কেটে ফেলে। তখন রেনগুকু মনে সন্দেহ জাগে যে সে ভাবে সে এই ট্রেনে হয়তো আরও একটা ডেমন রয়েছে। রেনগুকু সঙ্গে সঙ্গে তলোয়ারের সেকেন্ড ফর্ম ব্যবহার করে সেই ডেমনকেও মেরে ফেলে।
তাকে এত সহজে ডেমনদেরকে মারতে দেখে তানজিরো, ইনসুক এবং জেনসু অনেক বড় ভক্ত হয়ে যায়। তারা সত্যি সত্যিই এমন একজন মানুষের সাথে কাজ করতে পেরে খুবই খুশি ছিল। তারা রেনগোকুকে অনুরোধ করে যেন সে তাদেরকে নিজের স্টুডেন্ট বানিয়ে নেয়। রেনগোকু এতে রাজি হয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না যে এইগুলো তো কেবলমাত্র শুরু ছিল। এরপর সবাই হঠাৎ করেই গভীর ঘুমে ঢলে পড়ে। এরপর ওই টিকিট চেকার দৌড়ে একজনের সামনে চলে যায় আর বলে যে, আমি তোমার কাজ করে ফেলছি, এবার আমাকে আমার পুরস্কার দাও, যাতে করে আমি আমার মৃত স্ত্রী আর মেয়েকে দেখতে পাই। তার সামনে ছিল একটা ডেমন্স, শুধু একটা হাত, যে হাতের মধ্যে তার মুখ ছিল। সেই মুখ বলে, যদি তুমি আমার কাজটা সঠিকভাবে করে থাকো তাহলে তুমি সুন্দর স্বপ্ন অবশ্যই দেখতে পারবে। তারপর সেই ডেমন ওই টিকিট চেকারকে ঘুম পাড়িয়ে দেয়। তো এই ডেমন সঙ্গে ছিল 4জন শিশু, যারা কিনা এমন ভালো স্বপ্ন দেখার লোভে ওই ডেমনের পক্ষে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল। এই ডেমনটা আসলে যে কাউকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে স্বপ্নের দুনিয়াতে পাঠিয়ে দিতে পারে, যেখানে মানুষ স্বপ্ন দেখতে দেখতেই স্বপ্নের মাঝে মারা যেতে পারবে। একই সাথে এই ডেমনটা মানুষের জন্য তার পছন্দের স্বপ্নটাও তৈরি করে তাকে দিতে পারে। ডেমন সকল বাচ্চাদেরকে বলে যে, তোমাদের কাজ হলো এই ট্রেনে থাকা ডেমন স্লেয়ারদের হাত এমনভাবে বাঁধতে হবে যাতে করে তোমাদের স্পর্শ ওরা না বুঝতে পায়। এরপর তাদের স্বপ্নে ঢুকে তাদেরকে ধ্বংস করতে হবে, যার ফলে ডেমন স্লেয়াররা বাস্তব জগতেও মারা যাবে। এরপর সিন চলে যায় তানজিরোর স্বপ্নে। তানজিরো তখন একটা জঙ্গলে স্বপ্ন দেখছিল। হঠাৎ করে সে তার ছোট ভাই এবং বোনদেরকে দেখতে পায়। সে ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। তার ছোট ভাই বোন তাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। সেখানে তানজিরো তার পুরো পরিবারকে জীবিত দেখতে পায়। তানজিরো কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। তারপর তার মনে হতে থাকে যে তার পরিবারের মৃত্যু আর যা যা কিছু খারাপ ঘটেছিল তার সবকিছু হয়তো একটা দুঃস্বপ্ন ছিল, আর এটাই হয়তো সত্যিকারের বাস্তবতা। এদিকে বাস্তবে সে তখনও বুঝতে পারেনি যে ট্রেনের ছাদে একটা ডেমন দাঁড়িয়েছিল, আর এই কাটা হাড়টা এই ডেমনেরই ছিল। এই স্বপ্নগুলো এই ডেমনের সবাইকে দেখাচ্ছিল। তখনই বোঝা যায় যে এই ডেমনের স্বপ্নে চক্র তখন থেকেই শুরু হয়ে গেছিল, যখন টিকিট চেকার সকালে টিকিট পাঞ্চ করছিল। তারপর থেকে সবাই ঘুমিয়ে পড়ছিল এবং গভীর স্বপ্নে ডুবে যাচ্ছিল। অন্যদিকে জেনসু স্বপ্ন দেখে যে সে যেন একটা ফুলের বাগানে নেজুকুর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। নেজুকু হলো তাদের একজন মেয়ে সঙ্গী। ইনসুক দেখতে পায় যে তার স্বপ্নে তানজিরো, জেনসু আর নেজুকু তার দাস হয়ে গেছে। তারা সবাই মিলে একটা গুহার ভেতরে চলে যায়, যেখানে লর্ড ইনসুর তাদেরকে নির্দেশ দেয় ট্রেনে এই দৈত্যটা আক্রমণ করতে। রেনগুকু অন্যদিকে নিজের বাড়ির স্বপ্নে দেখতে পায়, যেখানে সে তার বাবাকে বলে যে, আমি এখন পর্যন্ত বড় যোদ্ধা হতে পেরেছি বাবা। কিন্তু তার বাবা এটা শুনে খুশি হয় না, বরং তাতে কি হয়েছে, তুমি তো এখনো অকেজো রয়ে গেছো। রেনকুকু জানায় যে আমার দাদুও তো একসময় ডেমোস্লেয়ার ছিল, কিন্তু একদিন সবকিছু ছেড়ে তিনি চলে গেছিল। এরপর রেনকুকু তার ছোট ভাইয়ের সাথে দেখা করে, যে তাকে বলে, বাবার সাথে দেখা করে কেমন লাগলো ভাইয়া? একদিন আমিও তোমার মতো যোদ্ধা হব। তা তোমার কথা শুনে বাবা খুশি হয়েছে তো? রেনকুকু বলে যে বাবার মুখে কোনো খুশির ছাপই ছিল না, কিন্তু তুমি হতাশ হয়েও না, সবসময় তুমি সেরাটাই করো যেটা তোমার মনে চায়। একদিকে বাস্তব জগৎ তখন একটা মেয়ে রেনগুকুর হাতে নিজের হাত বেঁধে তার স্বপ্নে ঢুকে রেনগুকু হৃদয় খুঁজতে থাকে। এই স্বপ্নের জগৎটা খুবই ছোট, এজন্য ওই মেয়েটা একটা ছুরি ব্যবহার করে স্বপ্নের ভেতরে গিয়ে রেনগুকুর আত্মার জগতে পৌঁছে যায়। সেখানে চারপাশে আগুন জ্বালিয়ে, আর শেষ পর্যন্ত সে রেনগুকুর হৃদয়টাও খুঁজে পায়, আর যেটা ধ্বংস করলেই বাস্তব জগতেও রেনগুকু মৃত্যু হয়ে যাবে। মেয়েটা তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রেনকুকু ঘুমের মধ্যেই নিজের গলা, আসলে রেনকুকু এতটাই শক্তিশালী, এত যোদ্ধা ছিল যে সে ঘুমের মধ্যেও নিজের প্রাণ বাঁচিয়ে ফেলে। তবে সে তখনও স্বপ্ন থেকে বেরোতে পারেনি। অন্যদিকে তানজিরো এখন নিজের পরিবারের সাথে আবারও জীবন কাটাতে শুরু করে, কিন্তু এখানে সে কোথাও নিজুকুকে খুঁজে পাচ্ছিল না। এরপর একদিন তানজিরো নদীর ধারে পানি নিতে আসে, কিন্তু সেখানে সে পানিতে নিজের ছায়া দেখতে পায়। ছায়াটা তাকে বলে যে এটা একটা স্বপ্ন এবং তোমাকে বাস্তবে ফিরতেই হবে। তানজিরো এই কথাটা বিশ্বাসও হয়ে যায় যে সত্যি সত্যি সে হয়তো একটা স্বপ্ন দেখছে, কিন্তু সে জানতো না যে কিভাবে সে বাস্তব জগতে ফিরতে পারবে। এদিকে ট্রেনে থাকা নিজুকু ঘুম ভেঙে যায়। নিজুকু বাইরে এসে পরিস্থিতি এমন খারাপ দেখে সে তানজিরোকে জাগানোর চেষ্টা করে।
কিন্তু তানজিরো ঘুম থেকে জাগছিলই না। এতে করে নিজুকু রেগে যায় এবং নিজের মাথা তানজিরোর মাথার মারে, যার ফলে নিজুকুর কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। তারপর নিজুকু নিজের রক্ত দিয়ে ফায়ার অ্যাটাক করে দেয়। এই আগুনের স্বপ্নের মধ্যে থাকা তানজিরো হঠাৎ করে জ্বলতে পুড়তে শুরু করে এবং সে তার ডেমন্স লেয়ার আসল ফর্মে ফিরে আসে। স্বপ্নের মধ্যে তার পরিবারের সবাই ভয় পেয়ে যায়, এমনকি তারা কিছুই করতে পারে না আর বুঝতেও পারে না যে এটা হচ্ছেটা কি। তানজিরো এরপর সকালকে বিদায় জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঠিক তখনই পথের মাঝে সে প্রথমবার নিজুকুকে দেখতে পায়। নিজুকু তানজিরোকে থামানোর চেষ্টা করে। এদিকে তানজিরো পুরো পরিবার সেখানে এসে উপস্থিত হয়। তানজিরো বলে, যদি সত্যি আপনারা জীবিত থাকতেন তাহলে আমি যেভাবে হোক এখানেই থেকে যেতাম, কিন্তু ভাগ্যটা তো অন্যরকম। এজন্য আমি এখন কিছুই করতে পারবো না, এখানে আমি থাকতে পারবো না। আমি আপনাদের সব সময় মনে রাখবো। এরপর সে তার পরিবার থেকে বিদায় নিয়ে সত্যি সত্যি এখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্বপ্ন থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজতে পারছিল না। কিছু সময় পর সে তার বাবাকে দেখতে পায়। আসলে তার বাবা তাকে এই স্বপ্নের জাল থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে এসেছে। তার বাবা বলে যে, তোমার তলোয়ারটা হাতে তুলে নাও, বাইরে বের হওয়ার রাস্তাটা তোমার খুব কাছেই রয়েছে। এইদিকে তানজিরো স্বপ্নে যেই দুইটি বাচ্চা এসেছিল, সে তানজিরো হৃদয়টা খুঁজে পেয়ে যায়। কিন্তু তানজিরো হৃদয় এত সুন্দর এবং পানির মতো শান্ত ছিল যে বাচ্চারা এমনটা বিশ্বাস করতে পারছিল না। এদিকে জেনসু আর ইনসেগো স্বপ্ন বাকি দুজন বাচ্চা খুব সহজেই ঢুকে পড়ছিল, কিন্তু ওরা দুজন ওই বাচ্চা দুজনকে খুঁজে বের করে তাদেরকে প্রচুর মারতে শুরু করে। তার কারণ এদের এই স্বপ্ন কোনোভাবেই ভাঙতে চাচ্ছিল না। এমনকি বাচ্চা দুজন উল্টে তাদের থেকে পালিয়ে পালিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে তানজিরো তার বাবার কথা মতো তরবারি তুলে নেয়। তারপর সে বুঝতে পারে যে কিভাবে এখান থেকে বের হতে হবে। এরপর তানজিরো অনেক ঝুঁকি নিয়ে নিজের তরবারি দিয়ে নিজের গলা কেটে ফেলে আর বাস্তবে সে পৃথিবীতে ফিরে আসে। ঘুম থেকে উঠেই সে দেখতে পায় যে নেজিকু ছাড়া বাকি সবাই ঘুমিয়ে রয়েছে এবং তার সঙ্গীদের হাতে কিছু বাচ্চাদের হাত বাঁধা রয়েছে। এসব কিছু দেখে তানজিরো বুঝে যায় যে এটি নিশ্চয়ই কোনো ডেমনের কাজ। তানজিরো তারপর নিজেকে সেই বাচ্চা থেকে আলাদা করে নেয় এবং নেজুকুকে বাকিদের হাতে রশি পুড়িয়ে দিতে বলে, কিন্তু তবুও কেউ এই জাদুর প্রভাব থেকে জেগে উঠতে পারছিল না। ঠিক তখনই সেই ডেমনের প্রভাবে থাকা শিশুরা জেগে ওঠে। ওই বাচ্চাদের শুধুমাত্র একটা ইচ্ছা ছিল, তা হলো তাদেরকে যেন ভালো স্বপ্নের দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে বাস্তব পৃথিবীতে না হলেও অন্তত তারা যেন স্বপ্নের দুনিয়াতে সুখী থাকতে পারে। তারপর তারা তানজিরের সাথে লড়াই করতে চলে আসে, কিন্তু তানজিরও তাদের খুব সহজে হারিয়ে দেয়, অজ্ঞান করে ফেলে। তবে তানজিরের স্বপ্নে যাওয়া সেই বাচ্চাটি তানজিরের শান্ত আর কোমল হৃদয় দেখে পরে সে কোনোভাবেই তানজিরের উপর আক্রমণ করতে পারে না। এরপর তানজিরো এখন একাই ডেমনের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়ে পড়ে, কিন্তু অদ্ভুত কিছুর গন্ধ নাকে আসতেই তানজিরো বুঝতে পারে যে ওই ডেমনটা আসলে এই ট্রেনের ছাদেই রয়েছে। এই ডেমনের নাম হলো এনোমু। ফাইনালি তানজিরো ডেমন এনোমুর সামনাসামনি হয়ে যায়। এনোমু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তারা এই স্বপ্নের মৃত্যু ফাঁদ থেকে বেঁচে ফিরতে পেরেছে। তো যাই হোক, তানজিরো এরপর এই ডেমনের উপরে তার তলোয়ারের একটা বিশেষ শক্তি ব্যবহার করে, কিন্তু এনমো কিছুতেই সেই শক্তিকে তার দিকে আসতে দিচ্ছিল না। সে বারবার তানজিরোকে তার স্বপ্নে ফিরিয়ে দিচ্ছিল। এই জন্য তানজিরো বারবার স্বপ্ন থেকে বের হওয়ার জন্য নিজের গলা কেটে ফেলতে হচ্ছিল। এনমো এই বিষয়টা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সত্যিই তো এক ঝটকাতে নিজের গলা কেটে ফেলা খুবই ভয়ঙ্কর আর সাহসের একটা কাজ। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই বাচ্চাটা কিভাবে এমন কাজ করতে পারছে। সে তানজিরকে বলে যে, আমি তোমাকে ভালো স্বপ্ন দেখাচ্ছিলাম, তোমার পছন্দ কি হয়নি? ঠিক আছে, তাহলে আমি এমন একটা স্বপ্ন দেখাই যেখানে তোমার বাবা জীবিত থাকবে। এটা শোনার পরে তানজিরো খুবই রেগে যায় আর অ্যানোমোর এবার নজর দেয় তানজিরোর কানে থাকা একটা দুলের উপরে। সে বুঝতে পারে যে এটা তার মাস্টার এই ছেলেটাকেই মারতে বলছিল। সে খুবই খুশি হয়ে বলতে থাকে যে এই ছেলেটাকে মারার পরে আমি কিনজুম নামে সবচেয়ে শক্তিশালী ডেমন থেকে তাকে হারিয়ে তার জায়গা নিতে ডেমন হয়ে যাব। এদিকে তানজিরো আবারও এনেমোর সামনে চলে আসে আর এনেমো তাকে আবারও আরেকটা স্বপ্নে ঢুকিয়ে দেয়, কিন্তু তানজিরো এবারও সেই স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর প্রচণ্ড রাগ নিয়ে সে এনেমোর গলা কেটে ফেলে। তবে সে দেখতে পায় যে এনেমো আগেই নিজের পুরো শরীরকে এই ট্রেনের সাথে
সংযুক্ত করে ফেলছে, যার কারণে তানজিরো এনমোর আসল গলাটা কাটতেই পারেনি। তো এনমো এবার পুরো ট্রেনের নিজের শরীরকে সরিয়ে দেয়, যেন সে ট্রেনের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলতে পারে। এদিকে ততক্ষণে ইনসুকের ঘুম ভেঙে যায় এবং সে ট্রেনের উপরে চলে আসে। তানজিরো তাকে বলে যে এই পুরো ট্রেনটাই এখন একটা ডেমন হয়ে গেছে, আর আমাদেরকে এখন মানুষদের বাঁচাতে হবে। যা শুনে ইনসুক বলে যে আমি তো প্রথমে বলছিলাম যে এই ট্রেনটা একটা ডেমন হয়ে গেছে, কিন্তু তুমি তো কেউ এই ইনসুকের কথা মনোযোগ দাওনি। এরপর সে এনিমোর মানুষদের খাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, আর এখানে নেজুকু এসেছিল তার ডেমন রূপে। সে এখন ট্রেনে থাকা মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এনমো ঠিকই নেজুকুকে ধরে ফেলে। ঠিক তখনই জেনসু তার ভয়ঙ্কর রূপে এসে নেজুকুকে বাঁচিয়ে বাকি মানুষদের সবাইকে রক্ষা করে নেয়, কিন্তু তারা সবাই মিলিত হয় শত চেষ্টা করেও এনমোকে একটা আঘাতও করতে পারছিল না। এদিকে তখনই রেনগোকু তার ঘুম থেকে বেরিয়ে আসে। রেনগোকু এনমোর উপর এত শক্তিশালী একটা আক্রমণ করে যার ফলে এনমো কিছুটা ড্যামেজ হয়ে যায়। তারপর রেনগোকু তানজিরোকে জানায় যে এনমো গলা এই ট্রেনের একটা অংশ, আর এখন তানজিরো এবং ইনসুকু ছাড়া কেউ তার গলা কাটতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা এই কাজটা করবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেনের 5টা বগির মানুষদেরকে বাঁচিয়ে নেব এবং জেনিসু এবং নেজুকুকে বাকিয়ে 3টা বগি সামলাতে বলা হয়। এরপর এই দুজন ডেমন স্লেয়ার ট্রেনের উপরে চলে আসে। অন্যদিকে ইনসুকো তার বেস্ট ব্রিদিং টেকনিক দিয়ে আগেই বুঝতে পেরেছিল যে এই ডেমনের মাথা ইঞ্জিনের দিকেই রয়েছে। তারপর তারা দুজন দেখতে পায় যে ডেমনের গলা আসলে ইঞ্জিন রুমের নিচে রয়েছে। যে কোনোভাবে তারা সেখানে পৌঁছে তো যায়, কিন্তু বারবার ডেমন তাদেরকে আক্রমণ করে। সেখানে একজন ড্রাইভার ছিল যাকে তানজিরো নিরাপদ জায়গাতে পৌঁছে দেয়, কিন্তু এনেমো তার অসংখ্য চোখের শক্তি দিয়ে তানজিরোকে বারবার স্বপ্নে পাঠিয়ে দিচ্ছিল, আর তানজিরো বারবার নিজের গলা কাটতে থাকে এবং একসময় সে এমন অবস্থায় পৌঁছে যায় যে তার স্বপ্ন তার বাস্তবের মধ্যে কোনো পার্থক্যটাই বুঝতে পারছিল না। এজন্য সে সত্যি সত্যি বাস্তবে নিজের গলা কাটতে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ইনসুক এসে তাকে থামিয়ে দেয়। এদিকে এনেমো বুঝতে পারে সেই ইনসুকে একটা মাস্ক পরে আছে, যেখানে তার চোখ এলোমেলোভাবে বসানো। তাই ডেমনের হ্যালুসিনেশন প্রভাব ইনসুকের উপর কাজ করছে না। সে বুঝতে পারছে না ইনসুক আসলে কোন দিকে তাকে দেখছে। ঠিক তখনই সেই ড্রাইভার, যে আসলে ডেমনের পক্ষেই ছিল, সেই ইনসুকের উপরে স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা করতে যায়। তাকে বাঁচানোর জন্য তানজিরোর সামনে এসে দাঁড়ায়, যার ফলে সেই স্ক্রু ড্রাইভারের আঘাতে খুবই আহত হয়ে যায় তানজিরো। তারপর সে অনেক কষ্ট করে লড়াই করে আর ডেমনকে মারতে মারতে তার গলায় কাছে পৌঁছে যায়। আর একদম শেষ পর্যন্ত ওরা দুজন একসাথে তাদের কনসেন্ট্রেশন টেকনিক ব্যবহার করে জায়গাটা পরিষ্কার করে দেয় এবং তারপর তানজিরো ডেমন এর গলার হাড় কেটে ফেলে। আর মারার আগে ডেমন সকল প্যাসেঞ্জারের গলা চেপে ধরে তাদেরকে সবাইকে মারার চেষ্টা করে, কিন্তু রেনগুকু সেটা হতে দেয়নি। ডেমনের মৃত্যুর কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়। কিছুক্ষণ পর এই ট্রেন উল্টে গিয়ে থেমে যায় এবং ইনসুকু তানজিরোকে তুলে চলে আসতে, কিন্তু তানজিরো নিজের কথা না ভেবে ইনসুকুকে বলেন ড্রাইভারকে সাহায্য করতে, কিন্তু ইনসুকু স্পষ্টভাবে বলে দেয় যে ড্রাইভারকে বাঁচাতে পারবো না, আর তাছাড়াও ড্রাইভার একটা পা ট্রেনে কেটে গেছে, সে মরতে চলেছে। তখন তানজিরো বলে যে তার মানে সে নিজের পাপের শাস্তি পেয়ে গেছে। এরপর সকল প্যাসেঞ্জারকেও জেনসু, নেজুক আর রিনগুকু মিলে বাঁচিয়ে ফেলে এবং বাইরে নিয়ে আসে। এদিকে ডেমন এনো মরতে মরতে ভাবছিল যে আমি কি সত্যি মারা যাচ্ছি, এটা কতটা খারাপ বিষয়। আমি তো আজকে একজন মানুষকেও মারতে পারলাম না। এসব কিছু হচ্ছে ওই ডেমন স্লেয়ারের কারণে, বিশেষ করে তানজিরোর কারণে। যদি আমার মধ্যে সামান্য শক্তিও বাকি থাকে তবে আমি এখনোই ওকে মেরে ফেলতাম। এই কথাটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। আমি সেই সব লেয়ার জ্যাং ডেমনদের মতোই দুর্বল। আমার জ্যাঙ্কের ডেমোয়ের শত শত বছরের ধরে এই রকম রয়েছে, তাদের কোনো ক্ষতি করা যায় না। এসব কিছু ভাবতে ভাবতে ডেমনের মৃত্যু হয়ে যায়। তানজিরোর অবস্থা দেখে রেনগুকু তাকে টোটাল কনসেন্ট্রেশন ব্রিথিং করতে বলে, যাতে করে রক্ত বেশি না পড়ে, এবং সে জানায় যে ট্রেনে থাকা সকল প্যাসেঞ্জাররা এখন নিরাপদ আছে, তাই তানজিরোর চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তখনই সেখানে কেউ একজন এসে উপস্থিত হয়। রেনগুকু এবং তানজিরো দেখে পায় যে ছিল আপার লেভেলের 3 এর ভয়ানক ডেমন কিজু আকাজা। আকাজা সেই তানজিরোকে মারার চেষ্টা করে, কিন্তু রেনগুকু তার হাত কেটে ফেলে। কিন্তু তারা দেখে যে আকাজার হাত 1 সেকেন্ডে ঠিক হয়ে যায়। আকাজা রেনগুকুকে প্রস্তাব দেয় যে তার সাথে ডেমন হয়ে যাওয়ার জন্য।
কারণ রেনকুকু অনেক শক্তিশালী। সে বলে যে যোদ্ধা হয়েও তুমি কেবল একজন সাধারণ মানুষ, তুমি একদিন বুড়ো হয়ে যাবে, মারা যাবে। তার চেয়ে ভালো আমার মতো ডেমন হয়ে যাও, তাহলে শত শত বছর বেঁচে থাকতে পারবে। রেনকুকু জবাব দেয় যে বুড়ো হওয়া আর মারা যাওয়া ব্যাপারটা মানুষের জীবনে সুন্দর করে তোলে, এটা দুর্বলতা বলো না। এরপরে আকাজার আর কিছু বলার থাকে না। রেনগুকু মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং তানজিরোকে বাধা দিয়ে বলে যে সে যেন এতে হস্তক্ষেপ না করে। তারপর সে যুদ্ধের জন্য এগিয়ে যায়। আর এই যুদ্ধে এতটাই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে তানজিরো এবং ইনসুক বুঝতে পারছিল না কি ঘটতে চলেছে। রেনগুকু আজকে বড় বড় আক্রমণ করে মারতে থাকে, কিন্তু আকাজা রিজেনারেট করার ক্ষমতা এতটাই বেশি ছিল যে এসবের কিছুই তার উপর প্রভাব ফেলছে না, বরং তার একে অপরকে আক্রমণে রেনগুকু আহত হয়ে যেতে থাকে। তখন আগাদা বলে যে মানুষ আর ডেমনের এটাই তো পার্থক্য, এখনো সময় আছে, ডেমন হয়ে যাও। কিন্তু রেনগুকু তার কথা শোনে না এবং নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে তার সকল ব্রিথিং ফর্ম আকাদার উপর প্রয়োগ করে, কিন্তু তার কোনোটাই আকাদার উপর প্রভাব ফেলে না। কিছুক্ষণ পর রেনগুকু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে এবং সে আর লড়াই করার মতো পরিস্থিতিতে ছিল না। তখন আগাদা বলে যে তুমি আমার উপরে যত আক্রমণ করছো সেগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু তোমার শরীরে যে ক্ষতি হয়েছে তা কি আর ঠিক হবে? কিন্তু রেনগুকু সাহস করে আবারও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা দেখে আকাদা খুবই ইমপ্রেস হয়ে যায় এবং বলে যে এখন তোমাকে ডেমন হতেই হবে। একবার ভাবো তো, আমরা দুজন অনন্তকাল ধরে একে অপরের সাথে লড়াই করতে পারবো। এরপর রেনগুকু নিজের সমস্ত শক্তি দিয়ে আকাদার উপর আক্রমণ করে দেয়, কিন্তু আকাদা রেনগুকুর শরীর ভেদ করে এমন এক আঘাত করে আর বলে যে এই আঘাতে তোমার মৃত্যু হয়ে যাবে নিশ্চিত, এখনো সময় আছে, ডেমন হয়ে যাও। তখন রেনগুকু মনে পড়ে তার শৈশবের কথা, যখন তার মা তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি জানো তুমি কেন এত শক্তিশালী হয়ে জন্মাছো, যাতে করে তুমি দুর্বলদেরকে সাহায্য করতে পারো। কখনো তোমার এই শক্তি নিয়ে মানুষকে কোনো ক্ষতি করবে না বা নিজের স্বার্থে ব্যবহার করবে না, এটা তোমার একটা দায়িত্ব, এটা কখনো ভুলে যেও না। তার মা তাকে জড়িয়ে ধরে বলছিল যে আমার হাতে বেশি সময় নেই, কিন্তু আমি খুবই ভাগ্যবতী যে তোমার মতো এত সৎ সাহসী হৃদয়ের একটা ছেলেকে জন্ম দিতে পেরেছি। রেনগুকু মনে মনে তার মায়ের কথা ভেবে ভেতর ভেতরে কাঁদতে থাকে, আর এই সুযোগে আকাদা রেনগুকুকে একটা ঘুষি মেরে দেয়, কিন্তু রেনগুকু তার হাত ধরে ফেলে। আকাদা বুঝতেই পারছিল না যে রেনগুকু হঠাৎ করে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। এদিকে সূর্য উঠতে আর বেশি দেরিও নেই, এতে করে আকাদা আরও বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রেনগুকু তাকে পালাতে দিচ্ছিল না। তখনই তানজিরো আর ইনসুকু রেনগুকুকে সাহায্য করার জন্য তার দিকে ছুটে আসতে থাকে, কিন্তু শেষমেশ আকাদা তার দুই হাত আর রেনগুকু সেই তলোয়ার কেটে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন সূর্য প্রায় উঠে এসেছে, তাই আকাদা কোনো অন্ধকার জায়গা খোঁজার জন্য সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। তানজিরো তাকে থামতে নিজের তলোয়ার ছুঁড়ে মারে এবং চিৎকার করে বলে কোথায় পালাচ্ছ, সামনে এসে লড়াই করো আমাদের সাথে। আগাদা বলে যে তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি, আমি তো তোমার থেকে পালাচ্ছি না, আমি সূর্যের আলোর থেকে পালাচ্ছি, আর যাই হোক এই লড়াইটা আমি জিতে গেছি। তানজিরো চিৎকার করে বলে যে রেনগুকু কিন্তু হারেনি, সে শেষ পর্যন্ত লড়াই করেছে আর সবাইকে বাঁচিয়ে নিয়েছে, আসল জয় তো তারই হয়েছে। এরপর তানজিরো কান্নায় ভেঙে পড়ে। রেনগুকু তানজিরোকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তানজিরো তার জন্য এতটাই চিন্তা করা শুরু করে দিয়েছে। তারপর রেনগুকু তানজিরোকে নিজের কাছে ডেকে আনে আর সে বলে আমার তোমার আর তোমার বন্ধুর উপর বিশ্বাস আছে, তোমরা সবাই একদিন অনেক শক্তিশালী হয়ে হাসিরা হবে। তুমি আমার পুরনো বাড়িতে অবশ্যই যেও, যেখানে পুরনো ফ্লেম হাসিরার কিছু নোটস রাখা আছে, সেগুলো হিনোকামি কাগুয়া ব্যাপারে কিছু তথ্য তুমি পেয়ে যেতে পারো। আর আমার একটা ছোট ভাই আছে, তাকে বলে দিও যেন সে নিজের মনের কথা শোনে, আর বাবাকে বলো যেন তিনি নিজের খেয়াল রাখে। তোমাদের আমার জন্য দুঃখ করার কোনো দরকার নেই, আমার জায়গায় অন্য কেউ থাকলে এমন কাজটাই করতো। তোমরা আমার থেকে অনেক শক্তিশালী হবে, আমি তোমাদের উপর ভরসা করি। এসব কথা বলতে বলতেই সূর্য উঠতে শুরু করে আর রেনগুকু শেষ মুহূর্তে তার মাকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে যে মা, আমি কেমন করলাম, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছি? রেনকু মা বলে যে আমি তোমার জন্য গর্বিত বাবা, তুমি আমার ছেলে। এই কথা শুনে রেনকু খুশি হয়ে যায় এবং মুচকি হাসতে থাকে। তারপর রেনকু মৃত্যু হয়ে যায়, সকলেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে মিসু কখনো কান্না করতে পারতো না, কিন্তু শেষ পর্যন্ত সেও নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে নিজের কান্না করে দেয়। আর এক এক করে সকল হাসিরাদের কাছে খবর পৌঁছে যায় যে রেনকু মারা গেছে। এই খবরে সবাই
সবাই ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া দেয় থাকে। মাস্টার এই খবর শুনে বলে যে সে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেছে, সে ক্ষয়ক্ষতি যত কম করা সম্ভব করেছে এবং একটা মানুষেরও প্রাণ যেতে দেয়নি। এ নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, আমরা ওকে নিয়ে গর্ববোধ করি। আর কিছুদিনের মধ্যে আমিও তো মারা যাব এবং রিনকুকে এবং আমার বাকি সকল সন্তানদের সাথে আবারও আমার দেখা হবে। তো এই কথার সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি যে গল্পে বোঝাতে গিয়ে হয়তো নাম বা কিছু উচ্চারণে ভুল হয়ে যেতে পারে, সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।